তুই আগের মতো রয়ে গিয়েছিস রে নুসরাত। মার খেলে উফ শব্দ করিস না। তুই আমার হাতে মার খেতে মনে হয় পছন্দ করিস। হাত ছেড়ে দিল আরশ। দরজার বাহিরে যেতেই নুসরাত নিজের সর্বশক্তি দিয়ে ঠাস করে আরশের পিঠে থাপ্পড় মারল। এতক্ষণ চুপ ছিল এই সুযোগের অপেক্ষায়। আরশ দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগলো। মেয়েটার এত বড় সাহস, তাকে মারে। এপাশ থেকে নুসরাত দরজা লাগানোর জন্য ধাক্কা দিচ্ছে, আর ওপাশ থেকে আরশ খোলার জন্য ধাক্কা দিচ্ছে। আরশের শক্তির কাছে নুসরাতের শক্তি কিছুই না। দরজা ধাক্কা দিতে দিতে বলল, তোর কাছে পেয়ে নেই বেয়াদব, একটা দাঁত জায়গায় থাকবে না। দরজা খুল অসভ্য মেয়ে। বড় ভাইয়ের উপর হাত তুলিস। আজ তোর একদিন কি আমার একদিন। এই আপনি কি করবেন আমি তা দেখে নিব। বড় বড় কথা বলা বন্ধ করে ভাগুন এখান থেকে। আমি আপনার সাথে মারামারি করতে গিয়েছিলাম, নিজেই এসে মারামারি লাগিয়ে দিলেন। আমার থেকে দূরে থাকবেন, না হলে মাথা ফাটিয়ে দিব। দরজা খুলতে পারলে তোর কি অবস্থা হবে নুসরাত, তুই চিন্তাও করতে পারবি না। তার দিয়ে সর্বশক্তি দিয়ে আরশ ধাক্কা দিল। আরশের এক ধাক্কায় দরজা খুলে গেল। রুমের ভেতরে প্রবেশের পূর্বে জায়ান এসে টেনে নিয়ে গেল আরশকে দরজার সামনে থেকে। কি বাচ্চাদের মতো ঝগড়া করিস কেন? রুমের দরজা নিয়ে টানাটানি করিস কেন? হ্যাঁ, দরজা ভেঙে হাতে নিয়ে নিবি নাকি? ওই বেয়াদব মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে ছোট ভাইয়া। দরজায় পা দিয়ে আঘাত করে বলল আরশ। এই দরজা খোল, থাপ্পড়ে উপরে পাটির দাঁত সোজা করে ফেলবো। রাগে চিৎকার করতে লাগলো আরশ। দাঁতের সাথে দাঁত কিরমির করলো। কপালে হালকা ঘাম জমা হয়েছে, তা হাত দ্বারা মুছে নিল। ঝাঁকড়া চুলগুলো পেছনের দিকে ঠেলে দিল আরশ। ও এমনি এমনি তো মারেনি। তুই কি করেছিস সেটা বল। আমি জানি তুই আগে কিছু করেছিস, তারপর ও কিছু করেছে। আর তুই ওর রুমে কি করছিস আরশ? নিশ্চয়ই মেয়েটাকে জ্বালাতে আসছিস। ওর থেকে দূরে থাকবি। ও এমনি এমনি তোর সাথে ঝগড়া বাঁধিয়ে দেবে এটা আমাকে বিশ্বাস করতে বলিস তুই? তোকে আমি অন করলাম, ওকে তুই কিছু করলে আমি তোর মাথা ফাটিয়ে দেব। যে যার নিজের রুমে যাও। জায়ানকে নুসরাতের পক্ষপাতিত্ব করতে দেখে রাগে দরজার লাথি মারল। ফুসফুস করে বলল, হাতের কাছে পেয়ে যাই তোকে, তারপর দেখিস তোর কি করি আমি। সাবধানে থাকবি, আমার সামনে পড়বি না। পড়লে তোর কি হয় এক আল্লাহ জানে। আমি তোকে আস্ত রাখবো না। রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল আরশ। ইসরাত নীরব দর্শক হয়ে এতক্ষণ এই সব দেখছিল। সবাই এখানে হাজির হলেও এক ব্যক্তি এখান থেকে উধাও, দ্য গ্রেট সৈয়দ জাইন হেলাল। নুসরাত রুমের দরজা খোলার পর ইসরাত রুমে ঢুকল। কি হয়েছে বলল, কিন্তু নুসরাত নিশ্চুপ। নুসরাতকে সময় দিল। ইসরাত জানে সময় হলে নিজে থেকে জানাবে নুসরাত কি হয়েছে আরশের সাথে। চুপচাপ ওয়াশরুমে চলে গেল। বাড়িটা নিস্তব্ধ ছিল। এদের ঝগড়ার পর আরও বেশি নিস্তব্ধতা ঘিরে বসেছে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে নুসরাত ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এক সপ্তাহ হয়ে গিয়েছে ভার্সিটিতে যায়নি। পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে মেয়েটা। এটা কোথায় সেটা কোথায় বলে বলে। আম্মা আমার মাস্ক কই? নাজমিন বেগম নিচতলা থেকে চিৎকার করে বললেন, কাবার্ডে রাখা আছে, দেখ। আম্মা আমার হিজাবের ক্যাপ কোথায়? আমার মাথায়। জিনিস ঠিক জায়গায় রাখিস না কেন? ঠিক জায়গায় রাখলে তো আর এভাবে খুঁজতে হয় না, নিজে খুঁজে নে। আমি পারবো না, আমার কাজ আছে। মুখ চুপসে হিজাবের ক্যাপ খুঁজতে লাগলো নুসরাত। খুঁজে না পেয়ে ইসরাতের কাবার থেকে তার হিজাবের ক্যাপ বের করে পরে নিল। নিচতলা ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন হেলাল সাহেব। সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নুসরাতকে নামতে দেখে হাত দিয়ে কাছে ডাকলেন। ওনার পাশ দেখে ইশারায় বসতে বললেন। ভার্সিটিতে যাচ্ছ? জি। নাস্তা করা শেষ? জি না। গতকাল সন্ধ্যায় শুনলাম আরশের সাথে ঝগড়া হয়েছে। তেমন কিছু না বড় আব্বু। হেলাল সাহেব নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। কিছুক্ষণ চুপ করে নুসরাতের মুখের দিকে তাকিয়ে থাকলেন। ধীরে সুস্থে বললেন হেলাল সাহেব, মা শোনো, মেয়েরা আস্তে ধীরে হাঁটে, এরকম লাফিয়ে লাফিয়ে হাঁটলে মানুষ খারাপ বলবে। আমাদের সামনে এভাবে হাঁটলে কোনো সমস্যা নেই, কিন্তু বাইরের মানুষের সামনে এভাবে করবে না। আর মাথায় সবসময় ওনা রাখবে। নুসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ল। হেলাল সাহেব বললেন, চলো মা, নাস্তা করে নাও। নুসরাত হেলাল সাহেবের পেছন পেছন হেঁটে গিয়ে খাবার টেবিলে বসল। 8:15 বাজতেই সবাই এক এক করে খাবার টেবিলে হাজির হলো। এদিক সেদিক তাকাতে গিয়ে নুসরাতের চোখ পড়ল আরশের ওপর, যে তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। মুখের অভিব্যক্তি স্পষ্ট, একা পেরে কাঁচা চিবিয়ে খাবে। হাল গোছে নিজের চোখ নিচের দিকে নামিয়ে নিল নুসরাত। ইসরাত এসে নুসরাতের ডান পাশের চেয়ারে বসলো। আরশ ফোনে কথা বলতে বলতে এসে নুসরাতের বাঁ পাশের চেয়ারে বসলো। ওপাশের লোক কি বলল শোনা গেল না। ঠিক আছে, চলে আসুন অফিসে, ওখানে দেখা হচ্ছে আপনার সাথে মিস ডেলা আমান। তারপর ফোন রেখে দিয়ে নুসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো আরশ। জুসের গ্লাস হাতে নেওয়ার বাহানা করে নুসরাতের কানের কাছে মুখ নিল। বলেছিলাম না আমার চোখের সামনে পড়বি না? পড়েছিস তো। এবার শুধু তোকে একা পেয়ে যাই, দেখিস কি করি। জুস হাতে নিয়ে সরে আসার সময় নুসরাতের হিজাবের কাছে নিজের মুখ নিল। নাক মুখ কুচকে নুসরাতকে ধুমকে বলল,
চুলে শ্যাম্পু করিস না? কি বাজে গন্ধ তোর চুলে, ছি! মেয়ে মানুষ এত অপরিষ্কার হয়, তোকে না দেখলে জানতেই পারতাম না। নুসরাত কোনো কথার উত্তর দিল না, নিজের খাবার খাওয়ায় ব্যস্ত হয়ে গেল। এমন ভাব করলো যেন কোনো কিছু শুনতে পায়নি। হঠাৎ মনে হলো সে তো হিজাব পরেছে, তাহলে চুলের সুবাস পেল কিভাবে? নুসরাত অবাক হয়ে তাকালো, চোখের পাতা ফেলে আরশের দিকে হাঁ করে তাকিয়ে রইল। কি? আমি হিজাব করেছি, আপনি কিভাবে চুলের সুবাস পেলেন? আরও আমতা করলো। কোনো জুটসই উত্তর না পেয়ে যা মুখে আসলো বলে দিল। তোর চুলের গন্ধ এত বাজে আর ঝাঁঝালো যে হিজাবের উপর দিয়েও গন্ধ ছড়াচ্ছে। মিথ্যা কথা বলার জায়গা পান না, মুখে যা আসলো তাই বলে দিলেন। সন্ধেবেলায় জাইন ইসরাতের রুমের দরজায় ধাক্কা দিল। ভেতর থেকে আসছি বলে উত্তর আসলো। 5 মিনিট পর যখন আসলো না, বিকট শব্দে ধমক দিল জাইন। কি করছো তুমি? দরজা খুলতে এত সময় লাগে? তাড়াতাড়ি আসো, আমার কাজ আছে। তোমার মতো বসে নেই। রুমের দরজা খুলে তাড়াতাড়ি বের হয়ে আসলো ইসরাত। ধমক খাওয়ার পরও মেয়েটা সুন্দর করে উত্তর দিল। জি ভাইয়া বলুন। ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দাও। আসলে ভাইয়া আব্বু ওয়াইফাই লাগায়নি বাড়িতে। এতদিন ধরে বলনি কেন? বাসে ওয়াইফাই নেই? তোমরা তো আগের মতো ব্যাকডেটেড হয়ে গিয়েছো। চাচা লাগেনি কেন? অনিকা, আহান আর আরিশার পড়ার ক্ষতি হবে বলে। হাত দিয়ে চুল মুঠোয় বন্দি করলো, হাতের তালু দিয়ে মুখের সেট জল মুছলো জাইন। এই, তোমরা কি পাগল? পড়ার ক্ষতি হওয়ার হলে এমনিতেই হবে। এসব ফাউল লজিক কে দিয়েছে তোমাদের? কুল জাইন, কুল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দিয়েছো কেন? যাও পড়তে বসো। আরেকটা ধমক খেয়ে ইসরাতের মুখ চুপসে গেল, সুন্দর মুখটা কালো হয়ে গেল। এই শোনো, চাচা বাসে আছে? জি আছে আব্বু বাসায়। জাইনের এক মুহূর্ত অপেক্ষা করলো না, ব্যস্ত ভঙ্গিতে নাসির সাহেবের রুমের দিকে চলে গেল। নাসির সাহেবের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাস শেষ করে ফোন কানে লাগিয়ে হ্যালো হ্যালো বলে নিজের রুমের ভেতর চলে গেল জাইন। রাত 8টার সময় ওয়াইফাই লাইন লাগানোর জন্য কিছু লোক আসলো। ওয়াইফাই লাগানো শেষ করে জাইনকে জিজ্ঞেস করলো কানেকশন কোথায় পর্যন্ত রাখবো। জাইনকে কথা বলতে না দিয়ে মেহরুন্নিসা বললেন, কম হইলে সিলেট বাজার পর্যন্তই ওয়াইফাই নেটওয়ার্ক রাখো। ওয়াইফাইয়ের লোকেরা মেহরুন্নিসার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। এই হাঁ কইরা তাকাইয়া আসোস কে? মুখ দিয়া তো মশা ঢুইকা যাইব। যেইটা বলছি ওইটা করো। জাইন ইশারা দিয়ে বলল হ্যাঁ বলতে। জাইনের কথা মতো সবাই হ্যাঁ বলল। নুসরাত এসে মেহরুন্নিসাকে টেনে নিয়ে চলে গেল। বাসের সামনে পর্যন্ত নেট থাকলেই হবে। ওয়াইফাই লাগানোর পর লোকেরা চলে গেল। রাতের বেলা ইসরাত, চিংড়ি মাছের তরকারিটা এদিকে দাও। ইসরাত নিজের খাবার খেতে থাকলো। জাইনের কথার কোনো উত্তর দিল না, এমন ভাব করলো যেন ও শুনেই নি জাইনের কথা। মেহরুন্নিসা পান খাওয়া লাল দাঁত বের করে বললেন, আই সেমরি, বড় ভাই কি কই শুনতে পাস না? বেয়াদব সেমরি ওইটার সাথে থাইকা নষ্ট হইয়া যাইতাছে। জাইন আর ইসরাত মেহরুন্নিসার প্রিয় নাতি। জাইনের কথা না শুনলে মেহরুন্নিসা নাক ফুলিয়ে ফেলেন। মেহরুন্নিসার বকা খেয়েও যখন তরকারি বাটি দিল না, তখন তিনি ঠাস করে নুসরাতের পিঠে থাপ্পড় মারলেন। ইসরাতের ওপরে রাগ নুসরাতের ওপর প্রকাশ করলেন। নুসরাত ভ্রু কুঁচকে তাকালো মেহরুন্নিসার দিকে। তাকে কেন থাপ্পড় মারলেন মেহরুন্নিসা জানতে চেয়ে কিছু জিজ্ঞেস করতে হলো না। মেহরুন্নিসা নিজেই বললেন, এইটার সাথে থাইকা আমার ভালো নাতিনটা খারাপ হইয়া যাইতাছে। নাসির, তুলে না কইছিলাম দুইটারে এক রুমে দিস না? তুই আমার কথা শুনলি না। আইজ আমার কথা শুনলে এই দিন দেখতে হইতো না। বিলাপ করতে লাগলেন মেহরুন্নিসা। হিলাল সাহেব বিরক্ত হলেন। খাবারের সময় এ কি নতুন নাটক? মেহরুন্নিসা কিছু বলতে গেলে হিলাল সাহেব চোখ দেখালেন, আর কিছু না বলে চুপ হয়ে গেলেন মেহরুন্নিসা। যাকে নিয়ে এত সব সে চুপ হয়ে বসে আছে। জাইন এসবে ভ্রুক্ষেপহীন। কে কি করলো না করলো তার কিছুই যায় আসে না। খাবার টেবিলে চামচের টুংটাং শব্দে মুখরিত। সাজিদার ছেলে শুভ্র খাবার খাওয়ার মাঝখানে শব্দ করছে। মাঝে মাঝে আম্মা আব্বা বলে ডাকছে। লুৎফা বেগম বললেন, ভাইয়া আগামীকাল চলে যাবে। কেন? আরো 2-1 সপ্তাহ থাক। আর থাকা যাবে না, আশিকটাও চলে গিয়েছে। কি খাচ্ছে না খাচ্ছে কিছুই জানি না। আর কিছুদিন পর তো মমরও পরীক্ষা, তাই 2 দিন বাদে যাওয়ার থেকে আগামীকালই চলে যাওয়াই। আচ্ছা, তোর ইচ্ছা, আমি তো আর কিছু বলতে পারি না। রাত 2:45। শনশন বাতাসের শব্দ, ঝিঝি পোকার ঝিঝি শব্দে পরিবেশ মুখরিত। যান্ত্রিক গাড়ি একটা চলাচল করছে। দোতলার বারান্দায় বসে খেয়াল করছিল ইসরাত। সন্ধেবেলার কথা মনে হলেই মন খারাপ হয়ে যাচ্ছে। আকাশে তারার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ইসরাত। কি করছিস? তারা গুনছি। কথাগুলো শান্ত শোনালো নুসরাতের কানে। নুসরাত হে হে করে হাসলো। ফাউল কথা বলার জায়গা পাস না। তারা আবার গনা যায় নাকি? ইসরাত কথার উত্তর দিল না।
নিশ্চল হয়ে বসে রইল। যান্ত্রিক গাড়ির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আমি কি ব্যাকডেটেড? কে বলেছে তুই ব্যাকডেটেড? এত বড় সাহস কার? আমাকে বল, আমি ওর মুখ ফাটিয়ে দিব। ওই আরসের বাচ্চা বলছে তোকে তুই ব্যাকডেটেড। শালাকে সুযোগ পেলে অছর দিয়ে মেরে ফেলবো।